সবাইকে স্বাগত। আজ আমরা বাংলা সাহিত্যের এমন একটি সৃষ্টির গভীরে প্রবেশ করতে চলেছি যেটা আমাদের চেনা, খুবই প্রিয়। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা বনলতা সেন। চলো, এই অসাধারণ লেখাটার পরতে পরতে কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করি। কবিতাটা শুরুই হচ্ছে কি দিয়ে ভাবো, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। শুধু এই একটা লাইনই, আর তাতেই যেন একটা বিশাল মহাকাব্যিক চিত্র আমাদের চোখের সামনে চলে আসে। ভাবা যায়, হাজার বছরের পথ চলা, এর মধ্যে কী পরিমাণের ক্লান্তি, কী পরিমাণের একাকিত্ব মিশে আছে। একটা অনন্ত যাত্রার সুর প্রথম লাইন থেকেই আমাদের ছুঁয়ে যায়। চলো, এই হাজার বছরের যাত্রার ব্যাপারটা নিয়েই প্রথমে কথা বলা যাক। কবিতার এই যে মহাকাব্যিক শুরু, এর বিশালতা আর আসল মানেটাই বা কী, আমরা এই অংশে দেখব। এই যে যাত্রাটা, এটা শুধু দীর্ঘ যাত্রা নয়, এটা ক্লান্তিতে পরিপূর্ণ। মনে হয় যেন কবির অস্তিত্বটাই এই সীমাহীন ক্লান্তি আর না থামার পথ চলার উপর দাঁড়িয়ে আছে। মনে হয় তিনি একজন মানুষ নন, গোটা মানব ইতিহাসের সমস্ত ক্লান্তি, অবসাদ তিনি একাই নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন। কবির এই যাত্রা পথটা একবার দেখো, কি অবিশ্বাস্য। একদিকে তিনি বলছেন সিংহল সমুদ্র, অন্যদিকে বলছেন মলয় সাগর। মানে ভৌগোলিকভাবে কতটা বিশাল একটা এলাকা জুড়ে তার হাঁটা। কিন্তু এখানেই শেষ নয়, তিনি শুধু জায়গা বদলাননি, সময়েও ভেদ করে গেছেন। সোজা চলে গেছেন বিম্বিসার আর অশোকের ধূসর জগতে। মানে ইতিহাসের কত গভীরে তার যাত্রা, ভাবো একবার। এখন প্রশ্ন আসতেই পারে, এই বিম্বিসার, অশোক কারা? এরা ছিলেন প্রাচীন ভারতের ক্ষমতাশালী সম্রাট, যাদের রাজত্ব একসময় ইতিহাস তৈরি করেছিল। কিন্তু কবিতায় কবি বলেছেন তাদের জগৎ নাকি ধূসর। কেন? কারণ সময়ের স্রোতে বিশাল সাম্রাজ্যর দাপট এখন ফিকে হয়ে এসেছে, একটা আবছা স্মৃতির মতো। আর ঠিক এই কারণেই যাত্রাটা এত গভীর, কারণ সেটা শুধু ভৌগোলিক নয়, ঐতিহাসিকও। কিন্তু এত ক্লান্তি, এত অন্ধকার, এই হাজার বছরের অন্তহীন পথ চলার মাঝে হঠাৎই এক ঝলক শান্তি। ঠিক এইখানেই কবিতার নাটকীয় মোড় নেয়, সব কিছু বদলে যায়। এই মোড়ের কেন্দ্রে কে আছে, যার জন্য এই কবিতাটা অমর হয়ে আছে? নাটোরের বনলতা সেন। ক্লান্ত পথিকের কাছে তিনি যেন শান্তির মরুদ্যান। নাটোরের বনলতা সেন, শুধু এই নামটা, আর এই নাম শোনার সাথে সাথেই মনে হয় যেন হাজার বছরের ক্লান্তি, অবসাদ এক মুহূর্তে উদাও হয়ে গেল। নামটা নিজেই যেন একটা আশ্রয়, এক অদ্ভুত স্নিগ্ধ আশ্বাস। একটা জিনিস খেয়াল করো, প্রথম স্তবকটা কিন্তু শেষ হচ্ছে ঠিক এই নামটা দিয়েই। কবি এত জায়গায় ঘুরলেন, এত ইতিহাস পেরুলেন, আর তারপর এসে থামলেন এই একটা নামে। ঠিক যেন উত্তাল সমুদ্রে দিক হারানো কোনো নাবিকের কাছে একটা নঙ্গর, একটা স্থির বিন্দু। এখানে এসে সব পথ চলা শেষ হয়। এবার দেখো কবি ঠিক কী কী উপমা দিয়েছেন। অসাধারণ ছবি এঁকেছেন বনলতা সেনের সেই সৌন্দর্য আর আশ্রয় দেবার ক্ষমতাকে তুলে ধরেছেন। তাকে দেখছেন, তার চুল প্রাচীন বিদিশা নগরীর রাতের মতো ঘন কালো, তার মুখ শ্রাবস্তির কোনো নিখুঁত ভাস্কর্য, আর তার চোখ, চোখ দুটো পাখির নীড়ের মতো। ভাবো উপমাটা, চোখ যেন পাখি নীড়ের মতো, সব ভয়, সব ক্লান্তি থেকে আশ্রয় পাওয়া যায়। মানে প্রত্যেকটা উপমা শুধু দেখতে কেমন তা বলছে না, বলছে তার কাছে গেলে শান্তি পাওয়া যায়। কবি কিন্তু ইচ্ছা করলেই অন্য কোনো শহরের নাম বলতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন বিদিশা আর শ্রাবস্তিকে। কেন? কারণ বিদিশা নামটা শুনলেই একটা গভীর রহস্যময় অন্ধকারের কথা মনে হয়।
ঠিক বনলতা চুলের মতো। আর শ্রাবস্তী বিখ্যাত ছিল তার শান্ত নিখুঁত ভাস্কর্যের জন্য, যা তার মুখের স্নিগ্ধতাকে ফুটিয়ে তোলে। মানে, প্রতিটা শব্দের পিছনে কি গভীর চিন্তা, যা অসাধারণ। আর বনলতা সেন, তিনি কিন্তু খুব বেশি কথা বলেন না। তার মুখের একটা প্রশ্ন, এতদিন কোথায় ছিলে? এই ছোট্ট একটা প্রশ্নে কোনো নালিশ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু গভীর আন্তরিকতা, আপন করে নেওয়ার সুর। একটা প্রশ্নই যেন ওই হাজার বছরের দূরত্বটা এক নিমেষে মুছে দেয়। এবার আমরা কবিতার শেষ পর্বে দেখব, এখানে পরিবেশটা বদলে যায়। একটা শান্ত থমথমে, কিছুটা বিষণ্ণ ভাব। দিনের শেষে এই যে ক্ষণিকের মুহূর্তে কবি যেন সেটা কি ছবিতে এঁকেছেন। কবি কিভাবে এই সন্ধ্যার ছবিটা আঁকলেন? কবি বলছেন, দিন শেষ হচ্ছে শিশিরের শব্দের মতো। মানে কতটা নিঃশব্দ। তারপর একটা ক্লান্ত চিল ডানা থেকে রোদের গন্ধ মুছে ফেলছে। পৃথিবীর সব রং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। পাণ্ডুলিপি তৈরি হচ্ছে গল্পের জন্য। জীবনের সব লেনদেন শেষ হচ্ছে। চারিদিকে একটা গভীর নিস্তব্ধতা নেমে এসেছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বনলতা সেনের কাছে যে শান্তিটা পাওয়া গেল, সেটা কিন্তু চিরদিনের জন্য কোনো স্থায়ী সমাধান নয়। এটা একটা সাময়িক আশ্রয়, খুব কাছের, খুব আপন, কিন্তু অস্থায়ী। শান্তিটা যেন চারিদিক থেকে ঘিরে আসা অন্ধকারের বিরুদ্ধে একটা ছোট্ট প্রতিরোধ, কিন্তু অন্ধকারকে পুরোপুরি হারিয়ে দেওয়া নয়। আর কবিতার একেবারে শেষে কবি আমাদেরকে একটা শান্ত, শক্তিশালী ছবি উপহার দেন। এই চিত্রটাই যেন পুরো কবিতাটার নির্যাস। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। যখন পৃথিবীর সব আলো নিভে গেছে, সব শব্দ থেমে গেছে, যখন চারিদিকে অনন্ত অন্ধকার, তখনও কি থেমে যায়? থেমে যায় একজন মানুষ, যার মুখোমুখি বসা যায়। এই অন্ধকারকে জয় করা যায় না, কিন্তু এর মধ্যে একে অন্যকে সঙ্গ দেওয়া যায়। বনলতা সেন তাই এখানে শুধু একজন নারী নন, তিনি হয়ে ওঠেন চিরন্তন আশ্রয়, মানবিক উষ্ণতার প্রতীক। সবশেষে প্রশ্ন আসে, কে এই বনলতা সেন? তিনি কি সত্যিই নাটোরের কোনো নারী, নাকি তিনি একটা কাল্পনিক আশ্রয়, একটা শান্তির ধারণা? হতে পারে বাঙালির মনে তৈরি হওয়া চিরকালীন নারী সত্তা, যিনি যুগ যুগ ধরে ক্লান্ত প্রতীককে আশ্রয় দিয়ে এসেছেন। এর উত্তরটা কবি হয়তো আমাদেরকেই খুঁজে নেবার দায়িত্ব দিয়েছেন।